সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনার এই দুর্যোগকালীন সময়ে সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে নাজির আক্তার সরকারি কলেজ কর্তৃক পরিচালিত একাদশ শ্রেণীর প্রথম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এই সময় তোমাদের পড়াশোনার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি মোসাম্মদ তানিয়া আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নাজির আক্তার সরকারি কলেজ, সোনাতলা, বগুড়া। আজকে আমার আলোচনার বিষয় পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের দুইটি পত্র রয়েছে, একটা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। নবম ও দশম শ্রেণীতে তোমরা যারা মানবিক শাখা থেকে এসেছো তারা অনেকেই পৌরনীতি বিষয়টি পড়ে থাকবা, যার ফলে অনেকের কাছে পৌরনীতি সম্পর্কে ধারণা আছে। এ সম্পর্কে আমি সংক্ষেপে বলে রাখি, পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে, তাকেই পৌরনীতি বলে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পৌরনীতির দুটি পত্র রয়েছে, একটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটিতেই 10টি করে মোট 20টি অধ্যায় রয়েছে। তো আমি এখন আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 10টি অধ্যায় থেকে প্রথম সাময়িক পরীক্ষার জন্য প্রথম 3টি অধ্যায় তোমাদের জন্য বাছাই করা হয়ে থাকে, পরবর্তী 3টি অধ্যায় অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। আর যে বাকি 4টি অধ্যায় থাকে সেটা দ্বাদশ শ্রেণীর ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসি, আজকে যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়ের থেকে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। ব্রিটিশ ভারত শব্দটি শুনতে গেলে প্রথমে আমাদের সম্পর্কে জানা উচিত বাংলার অতীত পরিচয় বা ইতিহাস। আমরা সবাই জানি বাঙালি জাতি স্বাধীন চেতা জাতি। এই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। প্রাচীনকালের বঙ্গ থেকে বর্তমানে বাংলাদেশ নামক যে দেশ সেটি এসেছে। কিছু পণ্ডিত গবেষকদের মতে বিভিন্ন মতামত দিয়েছেন। পণ্ডিত গবেষকদের মতে বঙ্গ থেকে বাংলা এই নামটি উৎপত্তি হয়েছে। এই সম্পর্কে আমি এখানে তোমাদের যেটা বলবো, এই সম্পর্কে মতামতের সম্রাট আকবরের নবরত্ন সভার প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তিনি বলেন বঙ্গ থেকেই বাংলা নামটি এসেছে। তখনকার জমিদাররা আর প্রাচীনকালে বাংলার ভূখণ্ড যেহেতু নদীমাতৃক ছিল, সেই জন্য তখনকার রাজা বা জমিদাররা 10 গজ উঁচু ও চওড়া বাঁধ বা আল নির্মাণ করতেন, আল তৈরি করতেন তাদের ভূমিকে পানির হাত থেকে রক্ষা করার জন্য। সেখান থেকে আল শব্দটি এসেছে, অর্থাৎ বাংলা এভাবেই হয়েছে। 1204 সালে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক তার একজন সেনানায়ক, যার নাম তোমরা সকলেই শুনে থাকবে, যার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, 1204 সালে অতর্কিত হামলা চালিয়ে অল্প সংখ্যক সৈন্য নিয়ে নদিয়া দখল করে নেয় এবং লক্ষণ সেনকে পরাজিত করে। তারপর আস্তে আস্তে বাংলা দিল্লির সুলতানদের অধীনে সুবাবা প্রদেশে পরিণত হয়। পরবর্তীতে দিল্লির সুলতানদের অযোগ্যতা এবং দিল্লির সাম্রাজ্যের বিশৃঙ্খলার সুযোগে 1338 থেকে 1340 সাল নাগাদ ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ে স্বাধীনতা ঘোষণা করেন এবং তার শাসন আমলে 1345 থেকে 1346 সালে এই ভূখণ্ডে ভ্রমণে আসেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। এখন আমরা জানব ইবনে বতুতা এই ভূখণ্ড সম্পর্কে কি বলেছেন। ইবনে বতুতা তার বর্ণনায়
বাংলা ভূখণ্ড যখন বাংলা ভূখণ্ড ভ্রমণ করেন, তিনি এই বাংলাকে ধন সম্পদপূর্ণ নরক হিসেবে আখ্যায়িত করেছেন। ধন সম্পদপূর্ণ নরক হিসেবে আখ্যায়িত করার কারণ, সে সময় বাংলায় প্রাকৃতিক সম্পর্কে প্রাচুর্যতা ছিল, কিন্তু সেই সাথে প্রাকৃতিক দুর্যোগেও হানা দিত। এই জন্য তিনি ধন সম্পদপূর্ণ নরক হিসাবে আখ্যায়িত করেছেন। এবং তার তখন টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আর এই সময়টাতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তাআলা সিলেটে ধর্মপ্রচারের জন্য আত্মনিয়োগ করেন। তারপর 1352 সালে লক্ষণাবর্তী ও পান্ডুয়ার স্বাধীন শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁয়ের পর সমগ্র বাংলা দখল করেন। সমগ্র বাংলা দখল করে শাহী বাংলা এই উপাধিটি ধারণ করে। ইলিয়াস শাহী বংশ 1487 সাল পর্যন্ত স্বাধীনভাবে বাংলা শাসন করছিলেন। এ সময় বাংলা ভাষার উন্নতি সাধিত হয়, অর্থাৎ বাংলা সাহিত্যের বিকাশ লাভ করে এবং বাংলা আধুনিক একটি রূপ লাভ করে। হোসেন শাহী বংশের এবং বাংলা মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তারপর 1576 সালে 12 জুলাই রাজমহলের যুদ্ধে দিল্লির পরাক্রমশালী মোগল সম্রাট আকবরের নিকট স্বাধীন করনারী আফগান বংশীয় সুলতান দাউদ খান করনানী পরাজিত হন। তারপর এই যুদ্ধে হারার পর বাংলা প্রত্যক্ষভাবে মুঘল শাসকদের হাতে চলে যায়। তার মানে বাংলাকে প্রত্যক্ষভাবে দখল করে নেয় মুঘল সম্রাটরা। তবে বাংলার সকল জমিদাররা যে সেটা মেনে নিয়েছিলেন তেমন না। কিছু জমিদার, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল, তারা শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করেছিলেন এবং যুদ্ধে লিপ্ত ছিলেন নিজেদের স্বাধীন রাখার জন্য। কিন্তু 12 ভূঁইয়ারা চূড়ান্তভাবে পরাজিত হয় মুঘল সুবাদার ইসলাম খানের শাসনামলে। এবং 12 ভূঁইয়াদের দমন করার উদ্দেশ্যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। সম্রাট জাহাঙ্গীরের নামে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। মুর্শিদ কুলি খান 1700 সালে বাংলার দেওয়ান নিযুক্ত হন, অর্থাৎ বাংলার অর্থনৈতিক অনেক কর্মকাণ্ড তিনি সম্পাদন করেন। পরবর্তীতে বাংলায় বিভিন্ন ঔপন্যাসিক শক্তিদের আক্রমণ এবং ক্ষমতা প্রতিষ্ঠার কারণে বাংলা একসময় পরাধীন হয়ে পড়ে। যে 1600 সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি গঠিত হয়, যেটা বাংলা শাসন করে। পরবর্তী ভিডিওতে আমরা সেগুলা সম্পর্কে জানব। আশা করি বাংলার অতীত পরিচয় সম্পর্কে যে তথ্যগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম সেগুলো তোমাদের কাছে পরিষ্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।